শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের প্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, স্মারক বক্তা, প্রিয় আফজালুল বাসার ভাই এবং সামনে উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা। আমি আসলে আজকে কথা বলার কোনো ইচ্ছা নিয়ে এখানে আসিনি, এসছিলাম শোনার জন্যে। কিন্তু এই স্মারক বক্তৃতা শোনার পরে আমার কাছে মনে হলো যদি কথা না বলি তাহলে হয়তো অপরাধ হয়ে যাবে। প্রথমেই যিনি এই স্মারক বক্তৃতা লিখেছেন, আমাদের সহযোদ্ধা লালা ভাই, তাকে ধন্যবাদ জানাই এরকম একটি স্মারক বক্তৃতা লেখার জন্যে। এই লেখার যে মূল হেডলাইন, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান, কমিউনিস্টদের ভূমিকা ও বর্তমান পরিস্থিতি, আমার কাছে যেটা মনে হয়েছে অবশ্যই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ লেখা। এটি আমাদের মনোযোগ দিয়ে পড়া উচিত, ভাবা উচিত, বিচার বিশ্লেষণ করা উচিত, এখান থেকে যতটুকু নেওয়া উচিত। সেটা বলেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কিন্তু এই লেখায় জুলাই গণ অভ্যুত্থানে কমিউনিস্টদের ভূমিকা তারা সবচেয়ে কম এসছে। কেন আমি এই কথাটা বললাম? কারণ আমার তো শিরোনাম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে কমিউনিস্টদের ভূমিকা, কিন্তু এই লেখার বেশিরভাগ হচ্ছে গত 54 বছরের যে শাসন শোষণ, বিশেষ করে আওয়ামী লীগের শাসন আমল, ভারত, এই সকল প্রসঙ্গ। কিন্তু আমাদের এই আন্দোলনে যে আমাদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, সেটা কিন্তু যতটুকু আসা দরকার সেটা আসেনি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, অনেক সময় নেওয়ার মতো সময় নেই। যেমন ধরেন, এটা সত্য যে দীর্ঘ 16 বছর প্রায় ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আমলে আমরা ছিলাম। এই যে 16 বছরের ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামের একটা পর্যায়ে 36 দিনের যে টানা ছাত্র শ্রমিক জনতার রক্তাক্ত অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করলাম। তাহলে এই যে এই উৎখাতের যে 16 বছরের লড়াই, সেই লড়াইতে কিন্তু ভুল ত্রুটি সীমাবদ্ধতা সহ আমাদের দেশের কমিউনিস্ট বিপ্লবীদের, বামপন্থীদের একটা ভূমিকা ছিল। আবার তাদের যথেষ্ট সমালোচনার জায়গাও ছিল। সর্বশেষ এই 36 দিনের যে লড়াই, এই 36 দিনের লড়াইয়ে আমাদের আত্মসমালোচনা থাকা উচিত। যেমন আমার মনে হয়েছে এই 36 দিনের লড়াইতে যে 16 বছর, 36 দিনের আগের প্রায় 15.5 বছর আমরা যে সংগ্রাম করলাম ধারাবাহিকভাবে, সেই সংগ্রামের শরিক আমরা, সেই সংগ্রামের সবচেয়ে বেশি ত্যাগ লড়াই আমরা করেছি। অথচ এই 36 দিনে আমরা কিন্তু যেভাবে যতটুকু ভূমিকা রাখা দরকার একটি কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে, বিপ্লবী শক্তি হিসেবে, বামপন্থী হিসেবে, আমরা সেটা খুবই কম রাখতে পারলাম। আমার মনে আছে আমাদের দলের সহ কয়েকজন নেতা বাংলাদেশের বৃহৎ বাম রাজনৈতিক দলগুলোর দ্বারে দ্বারে গেছিলাম যে আসেন নামি। অনেক বড় বড় দল, যাদের নেতৃত্বে আমরা অনেক কিছু দেখার স্বপ্নও দেখি, তারা এরকম বলেছিল, ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়, আর একটু দেরি করে। জনগণের পাছায় বাঁশ দিয়ে চাঙ্গে তুলে দিচ্ছে। সরি, জনগণের এরকম অবস্থা, আমাদের মানুষ একের পর এক দেশের এই অবস্থা, ওনারা তখনও ওয়েট অ্যান্ড সি, দেখি। তাহলে এই যে ভূমিকা, এটা নিশ্চয়ই নিন্দনীয়, সমালোচনাযোগ্য। এটা গেল একটা জিনিস, ওনার লেখায় কিছু সমালোচনা আসছে যদিও, কিন্তু আরেকটা জিনিস আমরা এখানে আনিনি। কেন আনিনি আমি জানি না। সেটা হচ্ছে অগাস্টের 2 তারিখ শিক্ষার্থী জনতার একটি দ্রোহযাত্রা অনুষ্ঠিত হয়, এবং আমার জানা মতে এই শিক্ষার্থী জনতার যে দোহযাত্রা, এটি ছিল প্রথম সরকারের পদত্যাগ আহ্বান করে একটি কর্মসূচি, বামপন্থীদের নেতৃত্বে প্রধানত। যারা আমরা এইটার মূল উদ্যোক্তা ছিল গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, তখনকার নাম ছিল 31টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তার সাথে গণতান্ত্রিক ছাত্র জোট, তার সাথে এরা প্রধান উদ্যোক্তা, তার সাথে আমরা জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সহ অন্যান্য দল সংগঠন, তারা এর সাথে অংশগ্রহণ করে। যেদিন আমরা এই প্রোগ্রাম করি, আমরাও আশা করিনি যেরকম জনতার ঢল নামবে, হাজারে হাজারে মানুষ হবে। আমরা যা ভাবছিলাম তার 10 গুণ বেশি লোক হয়েছিল। এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা আমি এই কারণে বললাম যে আজকে যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়,
তাহলে জনগণ অবশ্যই সাড়া দেয়, জনগণ মাঠে নামে। এবং ওই প্রোগ্রামের পরে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের কথা বলে। তার আগ পর্যন্ত তারা কিন্তু সরকারের পদত্যাগের কথা এইভাবে বলেনি। তাহলে এটা একটা সিগনিফিকেন্ট প্রোগ্রাম, এটা একটি বাক বদলের প্রোগ্রাম, সেটা কিন্তু এখানে যুক্ত হতে পারলে ভালো হতো। এই প্রোগ্রাম এরকম এরকম অনেক ভূমিকা কিন্তু আমাদের বামপন্থীদের বিপ্লবীদের আছে। এখানে উনি এক জায়গায় একটি কথা এখানে লিখেছেন, ওনার লেখায় একটা জায়গায় উনি বাংলাদেশের বামপন্থীদের সমালোচনা করেছেন। আমি সেই সমালোচনা ডিজন করি না, ওন করি। কিন্তু এর সাথে সাথে আমার বক্তব্য, আমরা যাদেরকে রিয়েল বামপন্থী বলছি, রিয়েল কমিউনিস্ট বলছি, রিয়েল বিপ্লবী বলছি, আমরা কি করেছিলাম সেদিন? আপনারা সকলেই 1905 সালের ঘটনা জানেন, একটি পৃথিবী বিখ্যাত ঘটনা। সেটি হচ্ছে রক্তাক্ত রবিবার। 1905 সালের 9 জানুয়ারি তৎকালীন সময়ে, ওই সময়ে লক্ষ লক্ষ শ্রমিক, কৃষক, জনগণ, একজন পাদ্রী, শ্রমিক নেতা জ্ঞাপন, যে পরে সংস্থার লোক প্রমাণ হয়, এই জ্ঞাপনের নেতৃত্বে তারা যাদের কাছে শীত প্রসাদে আবেদন নিবেদন করতে যায়। তখন লেনিন প্রবাসে ছিলেন। বলশেভিক পার্টি লেনিনের কাছে মত চাইলেন, আমরা কি করব? লেনিন তখন বললেন, কি বললেন? যে তোমরা ওদেরকে বুঝাও যে যাদের কাছে আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না, বরং যার তোমাদের উপর হামলা করবে নির্বিচার গুলি চালাবে, তোমাদের প্রচুর লোক মারা যাবে। যা ঘটছে লেনিন তাই বললেন, যা পরে তাই ঘটছে। কিন্তু তারপরেও যদি জনগণ তোমাদের কথা না শোনে, তাহলে তোমরা ওই মিছিলে সামনের সারিতে থাকবা। এবং বলশেভিক পার্টি লেনিনের নির্দেশ অনুযায়ী তারা ওই মিছিলের সামনের সারিতে ছিল, এবং লেনিনের কথা হুবহু খেটে গেল। অসংখ্য মানুষ শহীদ হলো, গুলিতে আহত হলো, এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বলশেভিক। আমরা বলি বলশেভিক ধরনের পার্টি গড়ে তুলতে চাই, কিন্তু আমরা লেনিনের এই ঘটনা থেকে কি শিক্ষা নেই? যখন দরকার বাংলাদেশের বিপ্লবীদের ঐক্য, আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবা দরকার, আমরা কি ভেবেছিলাম? স্যার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দাঁড়ে দাঁড়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমরা কি বুঝতে পেরেছিলাম? বুঝতে পারিনি। কেন? আমাদের ভ্রান্ত রাজনীতি, এজ এ নামে কমিউনিস্ট, কাজে পেটি বুর্জোয়া, সামন্ত অবশেষের যে সংস্কৃতি, সেটা আমরা বহন করি বলে আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করার ক্ষেত্রে, কে বলেছে এটা প্রধান না, কাজটা সঠিক কিনা, আমরা কিন্তু সঠিক সময় সঠিক কাজটি করতে পারিনি। তাহলে আমাদের যে আত্মসমালোচনা সেটা থাকবে। আমি কথা বাড়াবো না বেশি। আমার কয়েকটা প্রশ্ন আছে লেখকের কাছে, একটু যত্নবান হওয়ার জন্য আমি অনুরোধ করব আমার জায়গা থেকে। উনি 7ম পৃষ্ঠায় লিখেছেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ যা ছিল প্রকৃত অর্থে জনযুদ্ধ, সেই জনযুদ্ধে কমিউনিস্ট নেতৃত্ব স্বতন্ত্র রাজনৈতিক ভূমিকা রাখতে না পারায় ভারতীয় আধিপত্যে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আমার কাছে মনে হয় যে আমি যদি হতাম এইটা এইভাবে লিখতাম না, কারণ এইভাবে লেখাতে জনগণের যে ভূমিকা, এই যে 2 লক্ষ মা বোন তাদের উপর পাশবিক নির্যাতন হলো, 30 লক্ষ শহীদ হলো, তাদের ভূমিকা এখানে গৌণ হয়ে যায়। তারা যথার্থ মর্যাদা পায় না, যথাযথভাবে সামনে আসে না। আবার এইভাবে লেখার মধ্য দিয়ে আরেকটা অংশ যে বাংলাদেশে আছে, যে 71-এর যুদ্ধ হচ্ছে চীন ভারতের ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্র তত্ত্ব। আরে বেটা, 2 লক্ষ মামুন রেপ হয়েছে, ষড়যন্ত্র তত্ত্ব। 30 লাখ লোক শহীদ হয়েছে, ষড়যন্ত্র তত্ত্ব। মুজিব স্বাধীনতা চাইনি, সেটা ভিন্ন কথা, সেটা সত্য কথা। কিন্তু জনগণ কি চেয়েছিল, জনগণের বুকের আকাঙ্ক্ষা কি ছিল, তারা কি বুকে লালন পালন করতো? তাহলে এই যে এইসব লেখা, এইসব লেখার ক্ষেত্রে একটু আমাদের সতর্ক হলে ভালো হয়। আর এই লেখায় আরেকটা জিনিস থাকা দরকার ছিল, আমি হলে লিখতাম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই সরকারের ভূমিকা। সরকারি হিসাবে প্রায় 1500 লোক শহীদ হয়েছে, 1.5 লক্ষ লোক অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, 20,000 লোক আহত হয়েছে, আসলে মারা গেছে প্রায় 2000। এবং এর মধ্যে 284 জন হচ্ছে শ্রমজীবী, তার মধ্যে 168 জন হচ্ছে টোকাই, শ্রমজীবীদের সন্তান। তার মধ্যে 120, আবার এর বাইরে আবার 120 জন হচ্ছে হকার সহ ক্ষুদ্র ব্যবসায়ী। আমি একটা চিত্র তুলে ধরলাম, পত্রিকার ভাষ্য, তার মানে অধিকাংশরাই শ্রমজীবী। ওই গাজীপুরে প্রথম শহীদ হয়েছিল একজন গার্মেন্ট শ্রমিক। এই সরকার ক্ষমতায় আসার পরে তারা প্রথম গুলি চালালেন আমার গার্মেন্ট শ্রমিক ভাই বোনদের উপরে।
এবং এই সরকারের আমলে এই পর্যন্ত 7 জন শ্রমিক নিহত হলো। তাহলে আমরা যারা এই গণ অভ্যুত্থানকে অন করার নামে, গণ অভ্যুত্থানকে ধারণ করার নামে এই টেকনোক্র্যাটজক এনজিওসকে সরকারকে সমর্থন দিলাম, তাদেরকে এনওসি দিয়ে দিলাম, তাহলে এই সরকারের কুকর্মের দায়ভার যারা আমরা দিলাম তাদের উপরও বর্তায় আমি মনে করি। এটা কিন্তু আজকে হিসাব নিকাশের ব্যাপার আছে। তাহলে এই সরকার সম্পর্কে তো কি, সব টেকনোক্র্যাট এবং এনজিও, এদের সরকার। এখানে অভ্যুত্থানের লোক ছিল 3 জন, আর সব কারা? এবং এরা কি এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সকলের শ্রেণী প্রতিনিধিত্ব করে? সকলের প্রত্যক্ষকারী সরকার? আপনারা সবাই বলবেন না। তাহলে এই সরকারের ভূমিকা কি? এই সরকার নিয়ে কেন আমাদের এই প্রবন্ধে লেখা নাই? আমাদের প্রবন্ধে অবশ্যই এই সরকারের যে কুকর্ম সেই সম্পর্কে বলতে হবে। কে বলেছে ভারতের স্বাধীনতা? এখানে বলা আছে যে ভারতের চক্রান্তের জাল ছিন্ন করা হয়েছে। কোথায় ছিন্ন করা হয়েছে? ওনার লেখাতে উনি বলছেন যে ভারত সরকারের সাথে যে গোপন চুক্তি এবং প্রকাশ্য চুক্তি, কোন চুক্তি কিন্তু আজ পর্যন্ত বাতিল করেনি এই সরকার, একটা চুক্তিও বাতিল করেনি। উপরে এই সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার জন্য, ভারত বিরোধী রাজনীতি করে লাভ করার জন্য, আমেরিকার খায়ের খা থাকার জন্য উপরে কিছু কথা বলতেছে, ভিতরে ভিতরে ভারতের সাথে কিভাবে প্রেম করা যায় তার জন্য পাল্লাপাল্লি চলতেছে। একদিকে এনসিপি, একদিকে ইউনূসের সরকার, একদিকে জামাত। এগুলো তো আমরা সবাই কম বেশি জানি। তাহলে ছিন্ন আমি কখন বলবো? যখন ছিন্ন করার মতো বাস্তব অবস্থা, আইন সেগুলো ওখানে হবে। সেটা কিন্তু এখানে হয়নি। আমি কথা বেশি বাড়াতে চাই না, আমি একদম বিনা প্রস্তুতিতে এখানে আসছি। আমার যেটা বক্তব্য যে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী, আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এদেশের কমিউনিস্টরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে এখনো উঠতে পারেননি। তাদের মধ্যে খালি আমি, আমার দল। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্টরা আমিত্ব এবং আমার দল থেকে বেরিয়ে না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্টরা বিপ্লব করতে পারবে না, কোনো কার্যকরী জোট করতে পারবে না। 6 মতো পাগল হয়ে যাওয়া লোকজন যদি আমাদের পাগল করে দেয়, তাও তার কথা আমরা শুনবো না, কারণ মাথার মধ্যে তো আমিত্ব, আই এম দ্য কাল্ট। তাহলে এই যে ব্যাপার, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কমিউনিস্টরা জনগণের রাজনীতি করি। আজকে আমি কথা শেষ করবো যে কথাটি বলে, যে বাংলাদেশে এই 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী সহ শ্রমজীবী জনগণ। সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জনগণ। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আমাদের অনুপস্থিতিতে, আমাদের ব্যর্থতার কারণে, আমাদের অযোগ্যতার কারণে। সেই ছাত্ররা, শ্রমিক জনতা আজকে কেউই ভালো নাই। দেশ চরম বিপদে। আমার বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, আমার জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। কোথায় তা? এই সরকার তাই করেছে। এত এখানে আসা উচিত, কারণ এটা অভ্যুত্থানের সাথে যুক্ত। এটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আজকে এই যে ব্যাপারগুলো, এই সব ব্যাপারগুলো ভেবে আজকে আমাদের দেশে দরকার, এখন সময়ের দাবি, বাংলাদেশে যারা সত্যিকার অর্থে বিপ্লব চায়, বাংলাদেশে যারা আমরা সত্যিকার অর্থে জনগণের মুক্তি চাই, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার চাই, যেটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সরকার, সেই রাষ্ট্র সরকার গঠন করতে গেলে আজকে শ্রেণীর আন্দোলন, গণর আন্দোলন, শ্রেণী সংগ্রাম সহ যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সামনের সারিতে থাকতে হবে। বিবৃতি দিয়ে নয়, লেখা দিয়ে নয়, মাঠের লড়াইয়ে থাকতে হবে, আবার কলমও চালাতে হবে। দুটো মিলাই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটায় যেতে পারছি না। এবং আজকে আমাদের একদম হাত তুলে জনগণের কাছে ক্ষমা চেয়ে আত্মসমালোচনা করতে হবে, করে জনগণের কাছ থেকে শিখতে হবে, জনগণকে শিখাতে হবে। এই যে দেওয়া নেওয়া, এই দেওয়া নেওয়ার মধ্য দিয়ে, এই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের প্রিয় অ্যাডভোকেট জাহেদ করিম স্বপন ভাই, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও ছিল। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কর্মের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আজকে যারা এখানে এই আয়োজনটা করেছেন, আমিও এই সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের একজন। এই আয়োজনের জন্য আমি আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সবশেষে আমার কথায়, আমার আলোচনায় যদি কেউ ভুল বুঝে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। জনগণের বিজয় অনিবার্য।